উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। কি ব্যাপার? আপনার সঙ্গে একটু দরকার ছিল। আসুন। বসুন। আগে আপনাকে বসতে বলছি, আপনার কোনো আপত্তি আছে? আগে এতদিন ধরে চাকরি করছি, কেউ বসতেও বলেননি, আপনি আগে বলে কথা বলেননি। তারা ভুল করেছিল। যাকে কি ব্যাপার বলুন তো? আগে 300 টাকা অ্যাডভান্স চেয়েছি। ওয়ার্কস ম্যানেজার বড় কড়া লোক, আপনি যদি একবার বলে করে দিতেন। বলে আমি দিতে পারি, কিন্তু ফল হবে কিছু? আসতে পারে। আসুন। আপনার পেটা। আমি তো বলে দিয়েছি, ম্যানেজার কাল যে অন্যায় করেছে তার জন্য ফ্যাক্টরি সবাই কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত পে আমি নেব না। এসব জেনেও উনি আপনাকে টাকাটা নিতে বললেন? ঠিক আছে, তাকে গিয়ে বলবেন যে ফ্যাক্টরি আওয়ার্সের পরে আমি তার সঙ্গে দেখা করবো। আচ্ছা, আপনি এখন আসুন, দেখে আমি কি করতে পারি। আসুন। আপনার ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়েছি। বসুন। আপনি বলুন, কি বলতে চান? কি জানেন, একটা কথা আছে, যার বিয়ে তার মনে নেই, পাড়া পড়শির ঘুম নেই। যে ছেলেটাকে আমি চড় মারলাম সে হাসি মুখে মাইনে নিয়ে গেল। কারখানার কারোর এ বিষয়ে কোনো অভিযোগ নেই, অথচ আপনি। অন্যায়ের প্রতি অভিযোগ সকলেরই আছে। তারা নির্বিবাদে মাইনে নিয়ে গেছে কেবল আমার এই নির্দেশে, কারণ তারা সকলেই অভাবগ্রস্ত। তাদের ওই প্রতিবাদটা আমি একলাই জানাচ্ছি। আপনি যে মাইনে নেননি তা তারা জানে? না জানলে তারা দলে দলে সমবেত হতো না। আপনাকে মাইনে নিতে হবে। তার আগে আপনি যে অন্যায় করেছেন তার জন্য কারখানা সকলের সামনে আপনাকে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিতে হবে। আমি ম্যানেজার, আমি বলছি এক্ষুনি সই করে টাকা নিন। সম্ভব না। অল রাইট, আইল স্পিক উইথ।
শান্তভাবে থাকবেন। ওকে যেতে দিন। যেতে দিন ওকে। কালী, দরবানকে বলে দে বাইরের কাউকে যেন ঢুকতে না দেয়। আমি আপনাকে বলছি, রজত চৌধুরী বলে ইঞ্জিনিয়ারটাকে আপনি তাড়ান। ফ্যাক্টরির লোকগুলোকে ওই খেপাচ্ছে, আজও খেপিয়েছে। আজকের দিনে তাড়িয়ে দেওয়া বললেই কাউকে তাড়ানো যায় না। বিশেষ করে রজত একজন সুদক্ষ ইঞ্জিনিয়ার। ফ্যাক্টরির সকলের কাছে সে ভালোবাসা শ্রদ্ধা অর্জন করেছে। কিন্তু সকলের ভালো মন্দের দায়িত্ব তোমার ওপর, অথচ তুমি সকলের কাছে অপ্রিয়। এ কথা তুমি অস্বীকার করতে পারো না। ন্যায়ের পথে চলতে গেলে মাঝে মাঝে অপ্রিয় হতে হয়। আজকাল মজুরদের সব সময় অন্যায় দাবি, কিছুতেই ওদের সন্তুষ্ট করতে পারবেন না। এটা চাই, ওটা চাই। যারা সামান্য বেতনভোগী তাদের দাবি কোনোদিনই অন্যায় নয়, তবে আমাদের পক্ষে তা মেটানো সম্ভব নয় বলেই আমরা সেটা অন্যায় বলি। সবাইকে পরিপূর্ণ সুখ দেবার ক্ষমতা ঈশ্বরের আছে, মানুষের নেই। আগে ঠিকই বলেছেন। এই দেখুন না, কালকেই একটা ঘটনা ঘটেছে। মানে কিন্তু রজত ফ্যাক্টরির চিফ ইঞ্জিনিয়ার, তার তো কোনো অভাব অভিযোগ নেই। সেক্ষেত্রে কোনো সঙ্গত কারণ না থাকলে সে কখনোই মজুরদের সঙ্গে যোগ দেবে না। মিতা, বর্মা, তোমাকে আমার হয়ে সব বুঝে আসতে হবে। কি করতে হবে বর্মা? তুমি কখনো ফ্যাক্টরিতে গিয়েছ? বীরেনবাবু বরাবরই বলেছেন ওসব ছোট লোকদের মধ্যে যাওয়া ঠিক না। আগে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে বড় লোক বা ওদের কাউকে দেখলেই ওরা কেমন রেগে যায়। এই দেখুন না, আমাকেই তুমি আজ ফ্যাক্টরিতে যাবে, বলবে আমার হয়ে তুমি এসেছ। সঙ্গে কুশল সিং দরওয়ান যাবে। তোমাকে জেনে আসতে হবে যে কেন বীরেন একজন সামান্য কর্মচারীর গায়ে হাত তুলেছিল। আগে সেটা উনি ঠিকই জেনে আসতে পারবেন, তবে ওখানে যাওয়াটা বিপজ্জনক। আমার সঙ্গে কারুর যেতে হবে না, আমি একাই যাব। আমরা এক প্রতিকার চাই। আমরা ওই ম্যানেজারকে চাই না, শুধু ক্ষমা চাইলে হবে না, ওকে এখান থেকে চলে যেতে হবে। শান্ত হন, আপনারা চুপ করুন। এত অত্যাচার কি সহ্য করা যায়? আপনারাই বলুন। কি ভেবেছেন আপনারা? হতে পারে আপনাদের টাকায় ফ্যাক্টরি। তবু বলছি বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। থামবো, থামবো কেন? থামো, একজন ভদ্রমহিলা সম্মান দিতে শেখো। আর তোমার এই দুর্ব্যবহারে আমাদের সমস্ত সঙ্গত দাবিগুলো অসঙ্গত হতে চলেছে। ক্ষমা চাও এর কাছে, ক্ষমা চাও। তার কোনো দরকার নেই। উনি আমার কোনো অসম্মান করেননি, নিজেকেই ছোট করেছেন। দিদি, এ আমার ভাই, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। ম্যানেজার বাবু আমারই গায়ে হাত তুলেছে। আমি আপনাদের সুবিধা অসুবিধাগুলো জানতে এসেছি। বড়মা আমাকে আপনাদের কাছেই পাঠিয়েছেন। আমরা তার সঙ্গে একবার দেখা করতে চাই। কিন্তু তার তো শরীর ভালো নয়। উনি সঙ্গে থাকবেন, কোনো অসুবিধা হলে আমরা চলে আসবো। বেশ, চলুন। আগে তাই রজতকে আমি কিচ্ছু বলিনি, শুধু মাইনে নিতে বলেছিলাম। ওই ওই ওরা আসছে। ওরা কি চায় তুমি দেখো। আগে হ্যাঁ। বর্মা, ফ্যাক্টরির লোকেদের হয়ে রজতবাবু তোমার সঙ্গে দেখা করতে এসছেন। তাকে আমি বলেছি তোমার শরীরটা আমার ভালো নেই। অন্যদিনের থেকে আজ আমি সুস্থই আছি। তুমি রজতবাবুকে ডেকে নিয়ে এসো। তেমনি একজন মানুষের আমার কাছে খুবই প্রয়োজন আছে। আপাতত যতদিন না একজন ভালো ম্যানেজার পাই, ততদিন ওই ফ্যাক্টরির সমস্ত ভার আমি তোমার উপর দিতে চাই। আমার উপর? আমি জানি তোমার মতন লোকেরা এসব কাজ করতে চাইবে না, কিন্তু বীরেনকে তার ওই পদে আমি রাখতে পারি না। যেদিন থেকে ফ্যাক্টরির ম্যানেজার হয়েছে, ওই লোকজনদের বিরুদ্ধে কত নালিশও আমার কাছে এসে পড়েছে। কিন্তু আজ যখন তারা এখানে এসে হাজির, তাদের কাছেও দাঁড়াবার সাহসটুকু নেই। মিতা, বীরেনকে ডাকো তো। বীরেনবাবু? হ্যাঁ, তোমার এই ঘরে লুকিয়ে আছে। আমার ঘরে? হ্যাঁ, যাও তাকে ডেকে নিয়ে এসো।
আপনি এখানে? মানে কর্তামার সঙ্গে সিগারেট খাই না, তাই এসেছেন তো অনেকক্ষণ, কিন্তু এখনো তো সিগারেট ধরা নেই। না, ওই দেশ লাইট আছে কোথায় গেল? আমার ঘরে আপনি দেশলাই করছেন? আপনি জানেন এটা আমার শোবার ঘর, আপনার এই ঘরে আসা অন্যায় হয়েছে। আসুন আমার সঙ্গে। কাজেই বাবা, অ্যাক্টিং ম্যানেজার হিসেবে তোমাকেই ফ্যাক্টরির সব ভাগ নিতে হবে। আপাতত ফ্যাক্টরির লোকেরা যখন বীরেনকে চায় না, তখনও কিছুদিনের জন্য ছুটি নেই। ফ্যাক্টরি ছাড়া স্টেটেরও অনেক কাজ আছে। আগে হ্যাঁ, সেই ভালো। তুমি ফ্যাক্টরির লোকেদের বলো তাদের প্রতিদিনের ভালো মন্দের ভার আমি এখন থেকে নেব। কিন্তু আপনার এই শরীরে এই ভার নেওয়া। আমি কেন, সুমিতাই আমার হয়ে দেখাশোনা করবে। তার জন্য এখন থেকে রোজ ফ্যাক্টরিতে যাবে। কি মা, পারবে না? নিশ্চয়ই পারবে বর্মা। এটা হলো প্যাটার্ন শপ। কোনো জিনিস ঢালাই করবার আগে এখানে একটা কাঠের প্যাটার্ন তৈরি করে দেওয়া হয়। আসুন। এটা হলো মোল্ডিং শপ। তাহলে লোহা গাড়ি ওই প্যাটার্ন অনুযায়ী ঢালাই করা হয়। ঠিক আছে। এই যে বড় মেশিনটা দেখছেন, এই মেশিনগুলোর নাম হলো চাকলেট। এখানে বড় বড় মেশিন পার্ট টার্ন করা হয়। এটা হচ্ছে শেপিং সেকশন। এখানে সমস্ত মেশিন পার্টকে শেপে আনা হয়। প্লেনিং সেকশন। এখানে সমস্ত মেশিন পার্ট প্লেন এবং স্মুথ করা হচ্ছে। এই মেশিনটা হলো ড্রিলিং মেশিন। স্লটিং মেশিন। মেশিন পার্টে ঘাট কাটা হচ্ছে। এটা হলো মিলিং মেশিন। এখানে গিয়ার কাটা হয়। আর এই পেছনের মেশিনটা? ওটা হাবিং মেশিন, ওতেও গিয়ার কাটা হয়। এটা হলো ওয়ে ব্রিজ সেকশন। এখানে বড় বড় ওয়াগান বা যাবতীয় গাড়ি ওজন করার মেশিন তৈরি হয়। আরো আছে? হ্যাঁ, প্রচুর। আসুন। এই দেখুন, এখানে পাওয়ার লুম অ্যাসেম্বল করা হচ্ছে। বহু টেক্সটাইল মিলের অর্ডার আমরা সাপ্লাই করে থাকি। আসুন। এই সেকশনটা হলো প্রিন্টিং এন্ড পেপার কাটিং। আশা করি এটা আর আপনাকে বোঝাতে হবে না। না, তবে এবার আপনি সামনে। কেন, আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? না মানে কেমন সব ভুলেই যাচ্ছে। একদিন এত সব নাইবা শিখলাম। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে চলুন একবার অফিসটা ঘুরে যাবেন। তাই কি? আসুন। এই দেখো 1957 না, 1958 অবশ্য লেবার ট্রাবলের জন্য একটু কম হয়েছিল, আবার 1959 অনেক বেশি বেড়ে গেছে। আমার মনে হয় যে সব কাজ ঠিক মতো চললে এবছরে আমরা ডাবল প্রডিউস করতে পারবো। আবার 1959 অনেক বেশি বেড়ে গেছে। আমার মনে হয় যে সব কাজ ঠিক মতো চললে এবছরে আমরা ডাবল প্রডিউস করতে পারবো। আমার বিশ্বাস আপনি কিচ্ছু শুনছেন না। কি ভাবছেন আপনি? না, ভাবছিলাম মা বলছিলেন ওয়ার্কার্সদের কোয়ার্টার্সগুলো আবার দেখে দিতে। ও বেশ, তো চলুন। কিরকম দেখলেন? দেখলাম অন্তত বাসস্থান নিয়ে শ্রমিকরা আমাদের বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করতে পারে না। এসব আগে কিন্তু কিছুই ছিল না। কিন্তু আজ তো আছে। হ্যাঁ, আছে। তাহলে না প্রত্যেক বিষয়ে কেন এত অসন্তুষ্ট? ব্যাপারটা কি জানেন, পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকবার অধিকার সবাই সমান। এই কথা কোনোদিন স্বীকার করা হয়নি বলেই যতটুকু। কিন্তু যোগ্যতা অযোগ্যতা বলে তো দুটো কথা আছে। নিশ্চয়ই আছে। সকলের যোগ্যতা, শিক্ষা বা প্রতিভা তো সমান না। দেখুন, প্রতিভাবান লোকেরা জগতের পরিচালনার ভার নেবে, আর সাধারণ লোকেরা পরিচালিত হবে। কিন্তু এইসব সাধারণ লোকেরা তাদের দৈনন্দিন প্রয়োজনগুলো যদি সবাই সমানভাবে না পায়, অসন্তোষের সৃষ্টি হবে। সবাই যদি এক পংক্তিতে খেতে বসতে পারে, তাহলে মূর্খ কখনো পণ্ডিতের অসম্মান করে না। কিন্তু আসল কথা কি জানেন, এমন একটা নীতিকে খালি আমি বা আপনারা সমর্থন করলে তো হবে না। সমগ্র বিশ্বের প্রত্যেকটি লোককে এই নীতিকে স্বীকৃতি দিতে হবে। আশ্চর্য, আপনার বিরুদ্ধে বীরেন্দ্রবাবুর মুখে কতদিন কত কথা শুনেছি।
তাই আপনার সঙ্গে বহুদিন থেকে পরিচিত হবার ইচ্ছে ছিল। চা খাবেন? চলুন। ভারী সুন্দর বাংলোটি তো। মিলের ম্যানেজারের বাংলো। নিয়ম রক্ষা করবার জন্য কাল থেকে আমাকেই এখানে থাকতে হয়েছে। আমার কি সুন্দর, কোথায় পেলেন? আমার এক বন্ধুর কাছ থেকে। আমি ঠিক এরকমটি খুঁজছিলাম। বেশ, তো এইটাই নেবেন? সত্যি? চা বলি। ও সঞ্জয়, কি খবর? বলছিলাম কি যে উনি যখন দয়া করে আমার দোকানে প্যাড গুলো দিয়েছেন, যদি একটু মিষ্টি করে যান। কি বলেন? নিশ্চয়ই। চলো। না দরকার নেই, তুমি যাও। আমি বলছিলাম সুমিতা দেবীর এভাবে ফ্যাক্টরিতে যাওয়া কি ঠিক হচ্ছে? কারণ যা ভয় করেছিলাম তাই তো ঘটেছে। শুনলাম সেদিন নাকি একজন শ্রমিক ওকে অপমান করেছিল। করেছিল, তবে তারা আর কোনোদিনই অপমান করবে না। বড়মা, আমি আর শ্রমিকের কোয়ার্টার্সে গিয়েছিলাম। সে কি সম্বর্ধনা, কি আদর আপ্যায়ন। ধীরে কলকাতা থেকে নলিনের চিঠি আসবার কথা আছে, একটু খবর না। ওটা কে দিল? রাজেশ বাবু আমাকে দিলেন। ছেলেটিকে দেখেই মনে হয় বিশ্বাস রাখা যায়। তাহলে উনি আপনার মা নন? না, তবে নিজের মায়ের মতনই। কিরকম? পূর্ব বাংলায় ওদের মস্ত বড় জমিদারি ছিল। আচ্ছা। আমার বাবা ছিলেন ওদের নায়েব। দেশ ভাগের পর ওদের জমিদারি গেল, সেই সঙ্গে আমার বাবার চাকরি। তবে কলকাতায় আসবার পরে বড়মা আমাদের পরিবারকে নানাভাবে সাহায্য করেছে। আমরা বাবা মা ভাই বোনেরা মিলে মস্ত বড় পরিবার। কিন্তু উনি এমন ব্যবস্থা করে দিয়েছেন যে তারা সব সম্মানের সঙ্গে বাস করছেন, যত গোল বাঁধলো আমাকে নিয়ে। কেন? আমি আমার বাবার কাছে থেকে লেখাপড়া করতাম। হঠাৎ 2 বছর আগে বড়মার কি খেয়াল হলো, উনি আমাকে আমার বাবার কাছ থেকে চেয়ে নিলেন। কলকাতায় ওর ভাই নলিনী বাবু মস্ত বড় ব্যারিস্টার, আমি ওর কাছে থেকে আমার লেখাপড়া শেষ করেছি। মাফ করবেন, আপনি তাহলে নিশ্চয়ই গ্র্যাজুয়েট? আমি এমএটাও পাশ করে ফেলেছি। সাবজেক্ট? ইকোনমিক্স। তাহলে তো বর্তমান শ্রমিক সমস্যা নিয়ে আপনার সঙ্গে অনেক আলোচনা করা যেতে পারে। হ্যাঁ, এতদিন তো নিজের অযোগ্যতা প্রমাণের কোনো সুযোগ পাইনি, এবারে পাবো। আসুন। বাহ, আপনার তো বেশ ভালো কালেকশন। বাক্সের ক্যাপিটালও আছে দেখছি। শুধু আছে নয়, ওর জন্য আমাকে বহু পরিশ্রম করতে হয়েছে। জনপ্রবাদ আছে, লোকে বইটি ঘরে রাখে কিন্তু দুর্বোধ্য বলে পড়ে না। সেই দুর্নামের হাত থেকে বাঁচবার জন্য আমি বইটি পড়ে শেষ করেছি। স্বীকার করছি বইটা আমার এখনো পড়া হয়ে ওঠেনি। ওমা, শয়ের এই বইটাও রয়েছে, দ্য ইন্টেলিজেন্ট ওম্যানস গাইড। একটা মজার ব্যাপার আছে, এতে এক জায়গায় বলেছেন যে মার্কসের ক্যাপিটাল সারা পৃথিবীতে বিপ্লব এনেছে, কিন্তু এত বড় বইতে ক্যাপিটাল কি সে কথা মার্কস ঠিক মতো বলেননি। তাই নাকি? অবশ্য শেষে এক জায়গায় বলেছেন যে ব্রিটিশ ইকোনমিস্ট স্ট্যানলি জেবন্সের কাছ থেকে জানতে পারেন যে ক্যাপিটাল ইজ দেয়ার মানি, অর্থাৎ উদ্বৃত্ত টাকাটাই হলো ক্যাপিটাল। এই বইটা কিন্তু আমি নিয়ে যাবো। বাহ, আপনি তো বেশ লোক, যখন যা চাইছি তাই একেবারে মুক্ত হস্তে দান করছেন। এই যে আপনি এসে গেছেন। কি ব্যাপার, হঠাৎ ডেকে পাঠালেন যে? ডেকে পাঠিয়েছে এই জন্যে যে এতদিন তো সৎভাবেই কাটলো, এবারে হয়তো আপনাদের সঙ্গে আমার সংঘর্ষের পালা।
কিরকম? দেখুন, আজকের সমাজ পরিস্থিতির মধ্যে মানুষের পরিপূর্ণ কল্যাণ সম্বন্ধে লেকচার দেওয়া চলে, কিন্তু সেটাকে লক্ষ্য করে কোনো কাজ করতে গেলেই কারো না কারো স্বার্থে আঘাত লাগবে। তাই আমি যেটা ভেবেছি তাতে হয়তো আপনাদের স্বার্থে আঘাত লাগতে পারে। আপনি যদি মানুষের কল্যাণের জন্য সত্যি কিছু ভেবে থাকেন, তাহলে তার জন্য আমাদের সাথে কোনো মতেই আঘাত লাগতে পারে। আপনি বলছেন বটে, কিন্তু আচ্ছা ধরেই নিলাম পারে না, তাহলে বলুন। নিশ্চয়ই বলবেন। দেখুন, এবারকার বোর্ড মিটিং আমি, আপনি বসুন। এবারের ফ্যাক্টরির বোর্ড মিটিং এ আমি একটা প্রস্তাব করবো ঠিক করেছি। প্রস্তাবটা হলো এই যে, প্রতি বছর আমাদের ফ্যাক্টরি থেকে যে পরিমাণ উৎপাদন হয় তার চেয়ে বেশি উৎপাদন যদি আমাদের ফ্যাক্টরির ওয়ার্কাররা শিডিউল ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে কমপ্লিট করতে পারে, তাহলে সেই অতিরিক্ত উৎপাদনের লাভের যে অংশটা সেটা ওয়ার্কারদের বেনিফিটের কাজে ব্যয় করা হবে। কিন্তু ডিমান্ড অনুযায়ী সাপ্লাই হবে তো? ধরুন অতিরিক্ত উৎপাদনে যদি দরকার না হয়? আপনি ভুল করছেন, আমাদের প্রোডাক্টের এত বেশি ডিমান্ড যে আমরা সবাইকে বিক্রি উঠতে পারি না। তাহলে আপনি বলছেন অতিরিক্ত লাভের টাকাটা শ্রমিকদের উপকারে ব্যয় করা হবে। রাইট। কৃষকদের ঠিক উপকার হবে সেটা ওদেরই ভাবতে দিন না। মানে আমি বলছি টাকাটা বোনাস হিসেবে দেওয়া হোক। কিন্তু বোর্ড কি এই প্রস্তাবে রাজি হবে? রাজি হওয়া না হওয়াটা ওদের ইচ্ছে, আমাদের প্রস্তাব করতে আপত্তি কি? মিতা, আপাতত তোমার ফ্যাক্টরিতে যাওয়া বন্ধ। কেন বর্মা? কারণ সামনের সপ্তাহে ফ্যাক্টরির অ্যানুয়াল বোর্ড মিটিং আমার এখানেই হবে। কলকাতা থেকে নলিন ও অন্যান্য ডিরেক্টরসরাও আসছে। নলিন জানতে চেয়েছে যে আমার এই ভাঙা স্বাস্থ্য নিয়ে অতিথিদের আপ্যায়ন করতে পারবো কিনা, তো আমিও তাকে লিখে জানাচ্ছি। মিতাকে আমি যেভাবে শিক্ষা দিয়েছি তাতে দায়িত্বভার আমি অনায়াসে মিতার উপর দিতে পারি, কাজেই এই প্রশ্ন নিরর্থক। মা, বীরের মুখে শুনলাম কোম্পানির ডিরেক্টররা সব আসছেন, তাহলে তো নিচের ঘরে খুলতে হয়। মিটিং ওপরে হবে, অতিথি আপ্যায়ন নিচে হবে, সেই রকম ব্যবস্থা করো। জি আঙ্কেল। কালি, এদের নিয়ে নিচে সব ঘরগুলো খুলে তুমি পরিষ্কার করো, অতিথিরা সব সেখানেই থাকবেন। জি আঙ্কেল। চল 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 চল। ভালো আছো তো? ওই মিসেস রায়কে দেখছি না তো? বর্মার হাত চাপটা মাঝে বেড়েছিল, এখন অবশ্য তিনি ভালো আছেন, তবে হাঁটা চলাটা একদম বাড়ে। আপনারা সবাই ক্লান্ত, আজ রাত্রিটা আপনারা বিশ্রাম করুন, কাল সকালে উনি আপনাদের সঙ্গে দেখা করবেন। আর এই জন্য অবশ্য তিনি ক্ষমা চেয়েছেন। না না, তাকে ব্যস্ত হতে বারণ করো। এরকম অবস্থায় সাবধানে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তাহলে আমি একটু দিদির সঙ্গে দেখা করে আসি। আপনার সাথে চলুন। কেমন আছো দিদি? আরে আরে, ভালোই। তোদের সব খবর ভালো তো? ওই চলে যাচ্ছে একরকম সব। অতিথি আপ্যায়নের ভার মিতা নিজেই নিয়েছে। কিন্তু ও কি পারবে একা? বরঞ্চ আমি একবার দেখেছি। ওকে আমরা কতটুকু শিক্ষা দিতে পেরেছি তারই আজ প্রথম পরীক্ষা। ওখানে দাঁড়িয়ে কে? ও সুরঞ্জন দা। অমন করে দাঁড়িয়ে কেন? অনুমতির অপেক্ষা করতে হবে না, ভেতরে এসো।
ভালো। তুমি কেমন আছো? ভালো। তবু তো এবারে বোর্ড মিটিং এ এলে, অন্য কোনো বাড়ি যাচ্ছ? কাজী বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী যতদিন না উপযুক্ত ম্যানেজার পাওয়া যায় ততদিন শ্রী রজত চৌধুরী ওই পদে বাহাল থাকবে। বোর্ডের সদস্যদের কাছে শ্রী রজত প্রস্তাব করতে চান। রজত বাবুকে ডাকো। স্যার, ভিতরে আপনাকে ডাকছি। যে আজকের দিন একটা কারখানা সুষ্ঠুভাবে চালাতে হলে কর্মীদের ঐকান্তিক সহযোগিতা বেশি প্রয়োজন। আর সেই সহযোগিতা আমরা পাবো তখনই যখন প্রত্যেকটি কর্মী জানতে পারবে যে কারখানাটি তাদের নিজেদের। তার চেয়ে বেশি পরিমাণ উৎপাদন যদি আমাদের কর্মীরা তাদের শিডিউল ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে করতে পারে, তাহলে এই অতিরিক্ত উৎপাদনের লাভের অংশটা কর্মীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এ বিষয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে চাই। এই মিটিং এ একটা সিদ্ধান্তে আসা যাবে নিশ্চয়ই। উই হোপ সো। রজত, তুমি একবার রাত্রে এখানে এসে দেখা করো। জ্যাক, আচ্ছা। এই সুন্দর রাত্রি আকাশ পারে তারার প্রদীপ জেলে দিয়ে যায়, আর স্বপ্ন বেশি মোর মুগ্ধ নয়ন আজ যেন দেখারে খুঁজে পায়। সুন্দর রাত্রি আকাশ পারে তারার প্রদীপ জেলে দিয়ে আজ প্রাণে মোর হাওয়া দিল ছন্দ, ফুল উপহার দিল তার গন্ধ। আজ প্রাণে মোর হাওয়া দিল ছন্দ, ফুল উপহার দিল তার গন্ধ। শুধু আমার মনের নিভৃতে কোন কবির কবিতা ভাষা চায়। সুন্দর রাত্রি আকাশ পারে তারার প্রদীপ জেলে দিয়ে কত স্বপ্নে কত রঙে বাঁশি বাজলো সারা অঙ্গে। কত স্বপ্নে কত রঙে বাঁশি বাজলো সারা অঙ্গে। কোন রূপময় রূপের পরশে হলো মুখরিত মন বিনা হরষে। কোন রূপময় অরূপের পরশে হলো মুখরিত মন বিনা হরষে। এই ফাগুনের ছল প্রহরে আজ কোন সুরে পাখি ওই গান গায়। সুন্দর রাত্রি আকাশ পারে তারার প্রদীপ জেলে দিয়ে যায়, আর স্বপ্ন বেশি মোর মুগ্ধ নয়ন আজ যেন দেখারে খুঁজে পায়। সুন্দর রাত্রি আকাশ পারে তারার প্রদীপ জেলে দিয়ে যায়। বাহ, চমৎকার চমৎকার। এই যে রজত, তোমাকে একটা সুসংবাদ দিই। বোর্ড সানন্দেই তোমার প্রস্তাবটি গ্রহণ করেছে। ধন্যবাদ স্যার। আচ্ছা তাহলে আস। আচ্ছা, আরে আপনি এখানে? শুনেছেন বোধহয় যে শুনেছি,
আমি তো ভাবতেই পারিনি শ্রমিকদের দাবি বোর্ড এত সহজে মিলবে। এই জয় আপনার। আমার জয় নয়, বরং চৌধুরী, কনগ্রাচুলেশন স্যার। ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। কোয়াইট রাইট। এইবার ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল সব। আমিও ঠিক এরকম একটা ট্রমা, মানে মানসিক আঘাতের ইতিহাস খুঁজছিলাম। কোয়াইট রাইট। এবার আমি বুঝতে পেরেছি ওর বাপের রোগীও পেয়েছে, এই রোগ সর্পগ্রাসা। জানেন মিস্টার বোস, এই সব হারানোর ভয় অলোক লোভী হয়ে উঠেছে, অত্যন্ত স্বার্থপর হয়ে উঠেছে। ও যাকে ভালোবাসবে তাকে একবার আত্মসাৎ করে দেবে, নিজের সত্তা বলে কিচ্ছু রাখতে দেবে না তাকে। This is the characteristic of this disease. এটি হচ্ছে এই রোগের বিশেষত্ব। আচ্ছা, কেন এমন হয় বলুন তো? কেন এমন হয় মিস্টার বোস? এই রোগের বীজাণু ছড়িয়ে রয়েছে আমাদের কম্পিটিটিভ সিভিলাইজেশনের প্রত্যেক স্তরে, আর ছড়িয়ে রয়েছে আমাদের সমাজের এই ঘুণ ধরা ব্যবস্থায়। চাই, শুধু চাই, আরো চাই, আরো চাই, যা পেয়েছি তার সেফটি ভল্টে সুরক্ষিত করে রাখতে চাই, শুধু আমার জন্য। আমি শুধু থাকবো, আর কেউ রইল কি না রইল সেটা জানবার আমার কোনো প্রয়োজন নেই। What a tragedy! Do you know, আপনি জানেন মিস্টার বোস, আমাদের এই সমাজে আজকাল ইনস্যানিটি কত বেড়ে চলেছে? তা তো দেখতেই পাচ্ছি। Yes. আচ্ছা, এখন ওকে সম্পূর্ণ সুস্থ বলা যেতে পারে, কেমন? Oh yes, I should think so. For all practical purposes, he is absolutely normal. কারণ এখন তো আর কোনো সিমটম দেখতে পাচ্ছি না। দেখুন, ওর মা জিজ্ঞাসা করছিলেন যে ওর বিয়ে দেওয়া যায় কিনা। বিয়ে না? Yes, that is certainly a point. দেখুন মিস্টার বোস, আমি অলোকের মেন্টাল রিহ্যাবিলিটেশন নিয়ে অনেক চিন্তা করেছি। আমার মনে হয় ওকে কাজে কর্মে ব্যস্ত রাখতে হবে। He must be kept occupied with some kind of normal job, মানে কোন রকম কালেকটিভ সোশ্যাল ওয়ার্ক, যেটা একেবারে ইম্পার্সোনাল নেচারের। আমার মনে হয় যে কোনো কম্পিটিটিভ পারসিউট, মানে মানসিক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা, এই ওর সহ্য হবে না আর কোনোদিন। এটি হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস। ওকে নর্মালি রাখতে হবে। কাজেই হ্যাঁ, বিয়ে দেওয়া যেতে পারে, তবে কি জানেন, যদি এমন একটি মেয়ে পাওয়া যায় যে তার স্বামীর ধারার সঙ্গে নিজের জীবনকে মিলিয়ে দিতে পারবে, এমনকি নিজের সত্তাকে সে স্বামীর সত্তার মধ্যে বিলীন করে দিতে পারবে, তাহলে ইউ ক্যান সার্টলি টেক এ চান্স। বাট মাইন্ড ইউ, দ্যাট উইল বি এ গ্যাম্বলিং চান্স। তবে বলা যায় না, তার ফল হয়তো খুব ভালোই হবে। দেখুন, আমরা এসব বিষয়ে অনেক ভেবে দেখেছি, আর সেই জন্য ওকে নিতেও এসেছি। হ্যাঁ হ্যাঁ, ইউ ক্যান সার্টলি। অনেক মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? আমার গাড়ি বলে মনে হচ্ছে। হুজুর, এই বাবুর গাড়ি অবধ নিয়ে চলে গেছে। ড্রাইভার কোথায় ছিলেন? আগে আমি বাধা দিতেই উনি বললেন মামার গাড়িটা একবার চালিয়ে দেখি, বলার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলেন। তাই তো? ওয়েল, নো নো, আপনি বিচলিত হচ্ছেন কেন? এ তো খুব শুভ লক্ষণ, ও আপনার গাড়ি চিনতে পেরেছে। হ্যাঁ, তা বটে, কিন্তু তারপর দিদি সেই গাড়ি খুঁজে পাওয়া গেল স্টেশনের ধারে। অবশ্য শহরের মাঝখান দিয়ে গাড়ি চালিয়ে এসেছে, এটা খুবই ভালো লক্ষণ। স্টেশনে খোঁজ নিয়ে জানলাম যে সে কলকাতা গেছে। কিন্তু টিকিটের টাকা কোত্থেকে পেল? সে একবারই মজার খবর। আমি ভুলে আমার ওয়ালেটটা গাড়িতে ফেলে গিয়েছিলাম। তাহলে এখন কি করা যাবে? তাকে খুঁজে বের করতে হবে, আর এমন লোক দিয়ে খুঁজে বের করতে হবে যাতে সে তার চেনা লোক না হয়, কারণ চেনা লোক দেখলেই সে আবার পালাবে। কিন্তু অলোকের অচেনার মধ্যে আছে আমাদের নতুন ম্যানেজার রজত। অবশ্য এর দায়িত্ব তাকে দেওয়া যেতে পারে। কিন্তু রজত তো ফ্যাক্টরির ম্যানেজার,
কি অধিকারে তুমি তোমার ছেলেকে তাকে দিয়ে খোঁজাবে? আর তাছাড়া ব্যাপারটা যদি জানাজানি হয়ে যায় তাহলে সমিতার সঙ্গে ওর বিয়েটা। আমি বুঝেছি তুই কি বলতে চাস। অলোকের কি রোগ রজত জানবে না। আমার বিশ্বাস সে আমার এই অনুরোধ রাখবে, কারণ এইসব কাজের জন্য একজন বুদ্ধিমান লোকের দরকার। রজত বুদ্ধিমান। এই হলো অলোকের ছবি। ভারী উগ্র স্বভাব। সামান্য একটু আমার সঙ্গে মতের অমিল হওয়াতেই সে বাড়ি থেকে পালিয়ে যায়। আমরা খবর পেয়েছি সে কলকাতাতেই আছে, কিন্তু কোথায় আছে জানি না। তোমায় তাকে খুঁজে নিয়ে আসতে হবে। কিন্তু বিপদ হয়েছে, সে কোনো চেনা মুখ দেখলেই লজ্জা পাবে। এখানে তুমি তার একমাত্র অচেনা, তাই এই ভার আমি তোমাকে দিচ্ছি। তুমি আমার ছেলের মতো, এই কাজটা তোমাকে করে দিতেই হবে। আমি চেষ্টা করব। আর ব্যাপারটা একটু গোপনে রাখবে। জ্যাক, এখন আসতে পারে? এসো। শুনলাম আপনি অনেকদিনের জন্য বাইরে যাচ্ছেন। অনেকদিন কেন হবে? কাজটা এমন কিছু নয়, আমি হয়তো 2-1 দিনের মধ্যে ফিরে আসবো। কিন্তু এই কদিনের জন্য কারখানার ভাবছি আপনাকে দিতে হবে। আমার কিন্তু ভয় করছে। কেন? আর আমি তো কয়েকদিনের মধ্যে ফিরে আসছি, ভয় কি আপনার? আচ্ছা চলি। কি ব্যাপার? বইটা দিতে ভুলে গিয়েছিলাম। আপনি সত্যিই অদ্ভুত। কেন? কলকাতায় গিয়ে আমি কি আর ফিরে আসতাম না? 2 দিন পরে বইটা দিলেই হতো। একটা সত্যি কথা বলবো? বলুন। বইটা একটা উপলক্ষ মাত্র। আপনি চলে যাচ্ছেন তাই দেখা করতে এসেছি। না, আপনাকে দেখে মনে হয়েছিল আপনি একজন শক্তিমতী মেয়ে, কিন্তু এখন দেখছি বাংলাদেশের মেয়েদের পুরোপুরি বৈশিষ্ট্য আপনার মধ্যে বর্তমান। আমার দুয়ার খানি বাতাস এসে দেয় যে খুলে, বন্ধু আমার এলো কিনা দেখি নয়ন তুলে। দুয়ার খানি বাতাস এসে দেয় যে খুলে, বন্ধু আমার এলো কিনা দেখি নয়ন তুলে। দুয়ার খানি বাতাস এসে দেয় যে খুলে। একই স্বপ্ন একই মা, কেন শুধু
কে রজত? আগে হ্যাঁ। তুমি বোধহয় জানো না যে অলোক এই শহরেই আছে, কিন্তু নামটি গোপন করে রেখেছে। সেদিন হঠাৎ দেখি একটা হোটেলের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। অনেক খোঁজ খবর করার পর জানতে পারলাম সেই দিনই সে হোটেলটা ছেড়ে গেল, কিন্তু নামটি লিখিয়ে রেখেছিল সলিল সেন। কি নাম বললেন? সলিল সেন। সলিল সেন। আমাকে তাহলে এখন কি করতে বলেন? দেখো, ফ্যাক্টরির কাজকর্ম যখন স্মুথলি চলছে, তখন আমার মনে হয় তুমি আরেকটু ভালো করে খোঁজ করে দেখো। আচ্ছা। আপনার নাম? সলিল সেন। বেশ, আপনার নাম লিখে রাখলাম। রুম খালি হলে আমি আপনাকে জানাবো। দেখুন, চার্জ দেওয়ার পক্ষে একটু বেশি হয়ে পড়ছে। আপনারা বলেছিলেন যে আমার সঙ্গে আর একজন বোর্ড আছে, কি হলো তার? ইনিও তো থাকতে চাইছেন। আপনি থাকবেন এই ভদ্রলোকের সঙ্গে? আমার কোনো আপত্তি নেই, ওর যদি কোনো আপত্তি না থাকে। আমার ওই এক কথা, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আপনি? আমি 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 একজন ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান? তাহলে তো আপত্তির কোনো কিছু নেই। बेल बॉय, सबको 20 नंबर कमरा में ले जाओ। आइए सर। আপনি এগোন, আমি আসছি। अच्छा। Operator, put me to 462051. Yes, please. ভেবেছিলাম 7 দিনের মধ্যেই ফিরব, কিন্তু এক বিরাট অনিশ্চয়তার মধ্যে পড়েছি। একটা কাজের ভার নিয়ে এসেছি, সম্পন্ন করেই যাব, কিন্তু তবু মন পড়ে রয়েছে রাগব করে। এমন করে কোনো একটা জায়গাকে কখনো ভালোবাসেনি। ফ্যাক্টরিতে কত জায়গায় আছে, কিন্তু কেন জানি না। যা হোক, যত তাড়াতাড়ি বাড়ি ফিরছে। রাগ করবেন না, ইতি রজত। এইটা দেখ, এর থেকে ভালো ম্যাজিক তো আমি জানি। দেখো, দেখবে? বেশ, আচ্ছা। আচ্ছা, এখান থেকে যে কোনো একটা তাস নিয়ে নাও। নাও, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নাও আর মনে রাখো, হ্যাঁ, ভুলো না। আচ্ছা আচ্ছা, 1 2 3। আচ্ছা, তাসটা এখানে রেখো, মনে আছে তো? আচ্ছা, এই দেখ, তাসটা মিশে গেল। হ্যাঁ, মিশে গেল। আরো ভালো করে মেশাচ্ছি। হ্যাঁ, মনে আছে তো? এইটা কারেক্ট। কি হলো? ম্যাজিক, ম্যাজিক। আচ্ছা, হ্যালো, শুনুন, আমি আসছি। এক্ষুনি আসছি, এক্ষুনি। ও আমার এখন পার্টি, ম্যাজিক দেখতে চাই। তা তুমি এখনই কোথায় যাচ্ছ? বা টেলিফোনে বললাম না যে এক্ষুনি আসছি। ও শোনো শোনো, তোমার সেই পার্টিকে বলো আরেকজন ম্যাজিশিয়ান এখানে আছে। আচ্ছা বলবো। আচ্ছা শোনো, তাড়াতাড়ি ফিরে এসো, কিন্তু এই ঘরটা ভারী ডাল। তাহলে তুমি বলছো এখন সে বেশ ভালোই আছে? আগে হ্যাঁ। কারোর উপর কোনো রাগ টাগ নেই? না না, বরং আমি এখন তার বিশেষ বন্ধু। আচ্ছা, তাহলে যখনই তাকে বাড়িতে নিয়ে যাবার উপযুক্ত সময় বলে মনে করবে, তখনই তাকে বাড়িতে নিয়ে যাবার ব্যবস্থা করবে। জি আগে। এ কি উঠছো কোথায়? আমার এখানে খাওয়া দাওয়া করে যাবে? আগে তার তো উপায় নেই। কেন? কারণ অলোকবাবু কাল রাত্রে আমাকে বলছিলেন তিনি এর আগে কখনো বন্ধু পাননি, আমাকেই পেয়েছেন। আচ্ছা, কাজেই খাওয়া ওঠা বসা এগুলো একসঙ্গেই করতে হবে। বেশ।
চলি, নমস্কার। তুমি একটা মিথ্যে দিল, তোমার সঙ্গে কথাই বলবো না। কেন? কেন? এই আসছি বলে গেলে তখন 6:30, আর এখন 9:30। একটু দেরি হয়ে গেল। আচ্ছা রজত, আমি বড় স্বার্থপর, তাই না? এই কথা কেন বলছো? কি জানি কেন এমন হয়, এখন আর এক মুহূর্ত তোমার ছাড়া থাকতে পারি না। জানো, তুমি চলে যাওয়ার পর কেমন যেন সব অন্ধকার হয়ে গেল। মনে হলো চারদিকে জমাট কালো পাথর, তাদের মাঝখানে আমি একলা, আমার কেউ নেই। এ আবার কি কথা? আমরা কয়েকদিনের জন্য এক ঘরে আছি, তারপর তুমি একদিকে চলে যাবে, আমি আর একদিকে চলে যাবো। কেন? কি জন্যে? চলবে কি করে? রোজগার করতে হবে না? ম্যাজিক দেখে তুমি কত টাকা রোজগার করো? 600, 700, 1000 টাকাই আমি তোমায় দেবো, তবু তোমায় আমি ছাড়বো না। কিন্তু কি জন্য আমাকে 1000 টাকা দেবে সেটা আগে বলো। আচ্ছা বেশ, তোমায় বলছি। আমাদের একটা ফ্যাক্টরি আছে, বেশ বড় ফ্যাক্টরি, তোমাকে সেখানে ম্যানেজার করে দেবো। ওই জায়গাটা আমার তেমন ভালো লাগে না, ওখানে গেলে মনের মধ্যে, মানে তোমাকে আমি ঠিক বুঝিয়ে বুঝিয়ে গুছিয়ে বলতে পারবো না। যাই হোক, মোট কথা, ওখানে গিয়ে আমার ভালো না লাগলে আমি তখনই চলে আসবো, আর তোমাকে ম্যানেজারের চাকরি ছেড়ে আবার ওই ম্যাজিক দেখাতে হবে। আমি অবশ্যই তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো। হ্যাঁ, তাহলে অলোক বাবু, অলোক বাবু, চলো রাঘবপুরে যাওয়া যাক। আমার নাম তুমি কি করে জানলে? রাঘবপুরের নাম তো আমি তোমায় বলিনি। রাঘবপুরে যে ফ্যাক্টরির কথা বললেন, আমি তার ম্যানেজার। আর আপনি আমাকে 1000 টাকা দেবেন বলছিলেন। আপাতত ওই কাজের জন্যই আমি 1500 টাকা পাচ্ছি। আপনার মা আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনাকে সঙ্গে করে নিয়ে যাবার জন্য। আমি যাবো না। যাবেন না? না, তাহলে আমাকে একলাই যেতে হয়। দাঁড়াও। তোমার বন্ধু বলেছি, ভালো লেগেছে। রাঘবপুর আমি যাবো, তোমার সঙ্গে যাবো, কিন্তু একটা শর্তে। বলুন। শুধু 24 ঘন্টার জন্য যাবো, মার কাছে গিয়ে থাকবো, কিন্তু 24 ঘন্টার পর যদি ভালো না লাগে আমি চলে আসবো, আর তোমাকেও চলে আসতে হবে আমার সঙ্গে। রাজি? রাজি। শুধু 24 ঘন্টার জন্য, মনে থাকবে? বললাম তো। বেশ, চলো তাহলে। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এসব থেকে কি যে না করেছি না, জানো? বাবা, মা, আমরা এই পথ দিয়ে রোজ বেড়াতে যেতাম। একদিন সন্ধ্যাবেলায়, জানো, আমি তোমাকে মুক্তি দিলাম। কি হলো? না, কিচ্ছু না, কিচ্ছু না। ড্রাইভার, জোরে চালা। আমি তোমাকে বলছি বন্ধু, আমি এই জায়গায় 24 ঘন্টা বেশি আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না।
ভালো আছি দাদা বাবু? হ্যাঁ ভালো আছি। তুমি ভালো আছিস তো কালিদা? আচ্ছা চলো। আমি সুমিতা, বর্মা আপনার জন্য অপেক্ষা করছেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মা মা মা, কি চমৎকার ছেলে এই রজত, যাকে তুমি আমায় আনতে পাঠিয়েছিলে। তোর খুব ভালো লেগেছে না? নিশ্চয়ই, আরে প্রথম আলাপেই তো আমরা একবারে ভীষণ বন্ধু হয়ে গেছি। কতদিন হলো সে খেয়াল আছে? কতদিন কি বলছেন? 1 বছরও লাগতে পারতো। কেন? মানে রজত, ওপরে এসো। শোনো, তুমি ওকে চেনো? এই বাড়ির মেয়ে যখন, তখন আর চিনতে অসুবিধে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যাঁ মা, তো বলছি তো আমরা দুজনে ভীষণ বন্ধু। অলোক নাকি বলছিল সে নাকি মাত্র একদিনের জন্য এখানে এসেছে। না মা, মা আমি মত বদলেছি। একদিন নয়, দুদিন নয়, আমি বরাবর এখানে থাকবো। এটা খুব ভালো কথা। আপনি বলেছিলেন যে যতদিন উপযুক্ত লোক না পাওয়া যায় ফ্যাক্টরি সব ভার আমাকে নিতে। তা এখন তো ফ্যাক্টরিটা অলোকবাবুই দেখাশোনা করতে পারেন। আমি বরঞ্চ আগে যেমন কাজ করছিলাম তেমনি করি। না না, সে হবে না। ফ্যাক্টরির সর্বময় কর্তা তুমি। আমি আশা করেছিলাম, সেটা এত সহজেই ঘটবে আমি ভাবিনি অলোক। তা যদি বলো মা, তো ধন্যবাদ কিন্তু রজতকেই দেওয়া উচিত। তা না হলে আমি তো ভেবেছিলাম এ বাড়িতে আমি আর কোনোদিন ফিরবো না। মা, এরকম ড্রেসিং আমার ভালো লাগে না। মা, এই ঘরে কে থাকে মা? মিতা। বাহ, ভারী সুন্দর সাজিয়েছে তো। সত্যি সত্যি সুমিতা, আমি তো ঠিক করছিলাম 24 ঘন্টা পরেই চলে যাবো, কিন্তু তোমাকে দেখার পর কেমন যেন সব উল্টে পাল্টে গেল। এইটা কি দেখে ফেলেছি? মেয়েটিকে আমার এবং বাড়ির সকলেরই খুব পছন্দ হয়ে গেছে। বংশ পরিচয়ে, শিক্ষায়, দীক্ষায় মেয়েটি সত্যই তোমার উপযুক্ত। বহুদিন হইতেই তোমার মা তোমাকে সংসারী করিবার জন্য ব্যস্ত হইয়া রহিয়াছে। কাজেই এই মেয়েটির সহিত আমি তোমার বিবাহ ঠিক করিয়াছি।
অনেকক্ষণ। এত মনোযোগ দিয়ে কি পড়া হচ্ছিল? বাবার চিঠি। এমন কি খবর যে এত গম্ভীর? পড়ে দেখুন। এ তো আনন্দের কথা। হ্যাঁ, বাবার কাছে। বাবার কথা কখনো অমান্য করে, কিন্তু আজ তাকে জানাতে বাধ্য হচ্ছে তার এই প্রস্তাবে আমার বিন্দু মাত্র মত নেই। কেন? কেন বোঝো না? বেশ মা, আমি তাহলে নিজেই সুমিতাকে বলি। আমারও তাই ইচ্ছে। এতে আমার সম্পূর্ণ মত আছে। আজকের জগৎ অনেক দূরে গিয়ে গেছে। আজকে তোরা পরস্পরকে বুঝে নিবি, জেনে নিবি, যাতে ভবিষ্যতে যেন কোনো প্রশ্ন না তোলা থাকে। আমি এখনই যাচ্ছি। সুমিতা, তোমার সাথে দুটো কথা আছে। নিশ্চয়ই। চলো। তোমাকে আমার নিজের কাছে রেখে মনের মতন করে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়েছি। কেন জানো? এর পেছনে একটা মস্ত বড় আশা আছে আমার। আমি ভাবছি আমি চলে যাবার আগে বাড়ি, ঘর, সংসারের সবকিছুর দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে পারলে বেশি সুখী হব। তোমাকে আমার পুত্রবধূ করতে চাই। বলো, উত্তর দাও মিতা, উত্তর দাও। বলো রজত, তুমি বলো আমি এখন কি করবো? সুখ বলো, স্বাচ্ছন্দ্য বলো, কোনো কিছুরই অভাব নেই ও বাড়িতে। কিন্তু তা সত্ত্বেও এতদিন কোনো প্রাণের সার আমি ওখানে পাইনি। যখন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হলো, তখন যেন আমার জীবনের রথদ্বার খুলে গেল। ওদের কাছে আমি যা কিছু পেয়েছি তা আমি কখনোই অস্বীকার করব না, কিন্তু ও বাড়ির পুত্রবধূ হয়ে আমি তোমাকে কি করে অস্বীকার করব? মেয়েটা জানি রজত, জানি জীবনে কর্তব্যের আহ্বান আছে, কিন্তু তাই বলে তুমি তো মিথ্যে নাও। মেয়েটা, ভালোবাসা, স্নেহ, দয়া, মায়া, মমতা সবই ভগবানের নির্দেশ। তার সবচেয়ে বড় নির্দেশ হলো কৃতজ্ঞতা স্বীকার। তুমি তুমি এই কথা বলছো? বেশ, তাই হবে। না, কি করে সম্ভব? মিথ্যে অভিনয় মাঝখানে দাঁড়িয়ে আমি যখন ঘর করব, সংসার করব,
তখন তুমি আমার কাছে থাকবে, আমি সহ্য করতে পারবো না, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি আমায় কথা দাও, তুমি চলে যাবে, তুমি এখান থেকে চলে যাবে। যাবো। কোথায় গিয়েছিলে সুমিতা? কি হয়েছে তোমার? তোমার এরকম দেখাচ্ছে? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। তাহলে এখানকার সব কার্যপদ্ধতি আর বর্তমান অবস্থা আপনাকে বুঝিয়ে দিলাম। আপনাকে নয়, তোমাকে। কিন্তু কেন মিথ্যে বোঝাবুঝি? কথা ছিল আমি তোমাকে সাহায্য করবো, এই তো। তা এখন তো আমার সময় নেই। সময় করে নিতে হবে, কারণ আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। চলে যেতে হচ্ছে কেন? ব্যাপারটা ব্যক্তিগত, আর সেটা প্রকাশ করবার নয় বলেই প্রকাশ করতে পারলাম না। হ্যাঁ, শোনো, তুমি এই মুহূর্তে চলে যাবে, আমার এই আনন্দের মুহূর্তে। কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ কেন বন্ধু? আমাকে যেতেই হবে। মন দিয়ে কাজ করুন, কারখানাকে ভালোবেসে, কেমন? একটা লোক কিনে তাহলে বিস্কিট পাবে না। রজত বাবুর কুকুরটা খুব ভালো জাতের না স্যার? রজত বাবুর কুকুর? আগে হ্যাঁ, তাই তো ছিল। পরে ওটা সুমিতা দেবীকে উনি প্রেজেন্ট করেন। আচ্ছা বীরেন, রজত বাবু হঠাৎ এখান থেকে চলে গেলেন কেন? অন্য কোথাও ভালো চাকরি পেয়েছেন বুঝি? আগে এর চেয়ে ভালো চাকরি একটা পাবেন বলুন? তবে এটাও তো হঠাৎই পাওয়া। হ্যাঁ, হঠাৎ হলে অস্বীকার করতে পারো না যে রজত বাবু যোগ্য লোক। আগে না, তা কি করে অস্বীকার করবো? তবে হ্যাঁ, লেডিস হ্যান্ড কাছে সুমিতা দেবী।
কাল রাতে রজতবাবুর ওখানে গিয়েছিলেন তো? রাতে? আগে হ্যাঁ, একটু বেশি রাতে। বেরিয়ে যাও, গেট আউট আউটসাইড। কি হয়েছে তোমার? তোমার এরকম দেখাচ্ছে? কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। তুমি যদি কিছু জানবার দরকার হয় তোমাকে ডেকে পাঠাবো, যা জানো সত্যি বলবে। যাও। আশ্চর্য, আলাপ হওয়ার প্রথম দিন থেকে বোধহয় আজ পর্যন্ত কখনো এত চুপচাপ থাকিনি। একজন যদি চুপ করে থাকে তাহলে আরেকজন কি করবে? কথা বলার বিষয়গুলো কেমন যেন সব হারিয়ে গেছে না? ও এসো রাজা, এসো। হঠাৎ ডিফালকেশন চার্জ দিয়ে দেখে পাঠাবার মানে? অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। মিথ্যে? হ্যাঁ, অভিযোগ না দিলে তো তুমি আসছে না বন্ধু। অথচ তোমাকে ছাড়া আমার পক্ষে থাকা অসম্ভব। তোমাকে এখানে থাকতেই হবে। যে পদে বহাল ছিলে সেই পদেই তোমাকে থাকতে হবে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না বন্ধু। তোমাকে এখানে থাকতেই হবে। বেশ করেছিস, তোর বিয়েতে রজত আসবে না তা কি করে হয়? আর তুই 7 দিনের জন্য বাইরে যাচ্ছিস, তোর এমন কি কাজ পড়লো? আছে মা, আছে। এখন কিচ্ছু বলবো না। দেখো না, এমন একটা কাজ করব যে সবাইকে একেবারে তাক লাগিয়ে দেবো। স্যার, এই ব্যাপারটা একটু আর্জেন্ট, অথচ অলোকবাবুর মায়ের অনুমতি ছাড়া তো এত টাকা পেমেন্ট করা চলে না। দেখি, এটা থাক আমার কাছে। একটি সুখের নীড় চেয়েছিল শুধু আমি, সেই কি আমার অপরাধ? একটি সুখের নীড় চেয়েছিল শুধু আমি, সেই কি আমার অপরাধ? বলো গো নিয়তি বলো, কেন কেড়ে নিলে তবু হৃদয়ের এইটুকু সার?
চাঁদ একটি সুখের নীল চেয়েছিল শুধু আমি, সেই কি আমার অপরাধ? যে মালা গেঁথেছি ধারে পরাতে, ফুলগুলি জানি তার হবে ঝরাতে। যে মালা গেঁথেছি ধারে পরাতে, ফুলগুলি জানি তার হবে ঝরাতে। কে আমায় বলে দেবে কোন পথে যাব, কোথা গেলে এতটুকু সান্ত্বনা পাব? সহিতে হবে যে তবু সীমাহীন এই অবসাদ। একটি সুখের নীল চেয়েছিল শুধু আমি, সেই কি আমার অপরাধ? বলো গো নিয়তি বলো, কেন কেড়ে নিলে তবু হৃদয়ের এইটুকু সাথ? আপনি? ফ্যাক্টরির একটা দরকারি কাজে এসেছিলাম। আমি জানি এই সম্বন্ধে যা কিছু কথাবার্তা তা আমার সঙ্গেই হবে, কিন্তু এত রাত্রিরে আপনার এখানে আসা ঠিক হয়নি, বিশেষ করে অলোকবাবু যখন এখানে নেই। ও, মাফ করবেন। শোনো, তুমি আমার ভুল বুঝো না। আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। তুমি জানো না, তুমি এদের জন্য যা কিছু ভালো করতে চাও এরা তা হতে দেবে না। কেমন করে অলোকের মনে হয়েছে তোমার আমার মধ্যে একদিন কিছু ছিল, তাই অলোকের এখানে আসবার আগে তোমার আমার একটু দাঁড়াতে। আপনি এখানে? স্টেটের হিসেব দেখছি। কে ছিল? বীরেন বাবু, কিন্তু তার পায়ে তো স্যান্ডেল। আগে যেটা দেখলাম সেটা শু। ওটা তোমার মনের ভুল। চলে কালকে তোমার সঙ্গে ফ্যাক্টরিতে দেখা করবো। আচ্ছা। ভয় নেই, কৃতজ্ঞতার ঋণ আমি শোধ করবো, কিন্তু তাই বলে তোমার উপর আর আমি নিষ্ঠুর হতে পারবো না। আজ আমি তোমার বাংলোয় যাব, চা খাবো। অলোকবাবু ফিরে এলে? তারপরে কি হবে আমি ভাবতে পারছি না। এ কি হলো রাজু, যার সঙ্গে সারাটা জীবন কাটাতে হবে সে আজ এখানে নেই। এ কথা ভাবতেও আমার ভালো লাগছে। তোমরা বোধহয় আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছে না? না, অবাক হবার কি আছে? বসুন। আরে না না না, বসো না বসো না। কেন, আমার তো 7 দিন পর ফেরার কথা। তাই তো কথা ছিল। তা দেখো, 7 ঘন্টায় যদি কাজ হয়ে যায় 7 দিন কাটাই কেন? নিশ্চয়ই। রাজু, তুমি একটা কথা জেনে খুব খুশি হবে, আমার যাওয়াটা ব্যর্থ হয়নি। ফ্যাক্টরি পাওয়ার হাউসের জন্য একটা প্ল্যান নিয়ে এসেছি। ওই প্ল্যান মতন কাজ করলে ফ্যাক্টরি প্রচুর লাভ হবে আর ওয়ার্কার্সদেরও আয় বাড়বে। প্ল্যানটা কি? হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। আজকে রাত্রি বলবো। রাজু, আজ রাত্রে তুমি আমার ওখানে ডিনার খেতে আসবে। হ্যাঁ সুমিতা, তুমি একটা বিশেষ আয়োজন করো। হ্যাঁ চলো চলো। করতে পারেন যে আজ আপনি আমাকে হত্যা করতে গেছিলেন? আমি কিছুকে আমি ভয় করি না, কিন্তু এই মৃত্যু ঘটলে একটা সংসার নষ্ট হয়ে যেত। সংসার? কার সংসার? আপনার। হত্যা হত্যা। একদিন আপনি আমাকে বন্ধু বলে ডেকেছিলেন,
একটা কথা জানতে চাই। বলুন। সুমিতার সঙ্গে তোমার পরিচয়ের গভীরতা কোন স্তরের? এর মধ্যে খাওয়া হয়ে গেল? হ্যাঁ, রজতকে হঠাৎ একটা কাজে চলে যেতে হলো কিনা? দাও ওকে আমার কাছে দাও। না না, ওকে আজকাল আমি খুব ভালোবাসতে আরম্ভ করেছি। লুসি, 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 কালিদা, লুসিকে দেখেছ? না তো দিদিমণি। তাহলে কোথায় গেল? লুসি, লুসি, লুসিকে দেখছি না তো। সে হবে কোন? তুমি তৈরি হো না, ফ্যাক্টরিতে যেতে হবে, একটা উৎসব আছে। কিসে? গেলেই দেখতে পাবে। ভাই সব, রজত বাবুকে 7 দিনের জন্য আপনাদের মাঝখানে নিয়ে এসেছিলাম, কিন্তু বহু অনুরোধ করা সত্ত্বেও তিনি আর থাকতে রাজি হলেন না। এদিকে আপনাদের আবার বীরেন বাবুর ওপর আস্থা নেই, তাই সুমিতা দেবীকে বেশ, তাই হবে। আমার দ্বারা এই কাজ সম্ভব না। কেন নয়? কি এই কাজ কে করলে? দাঁড়াও, আগে আমার কথা জবাব দাও। মিলের ভার নেওয়া তোমার পক্ষে সম্ভব নয় কেন? সত্যি করে বলো, রজতের সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? তিনি আমাকে পছন্দ করতেন। সুমিতা, আমি আর পাচ্ছি না। সুমিতা, আমি আর পাচ্ছি না। আজও রজতের বিরুদ্ধে মিথ্যে কথা বলেছি। আমার দৃঢ় বিশ্বাস তোমার আর ওর মধ্যে কিছু ছিল। সত্যি করে বলো সুমিতা, কি ছিল? সত্যি করে বলো। তার আগে তুমি বলো, তোমাকে আমি কি করলে শান্ত করতে পারি? আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু তাতে শুধু অশান্তি বেড়েছে। তার আগে তুমি বলো, আমি তোমার জন্য কি করতে পারি? একেবারেই কাছে আসুন। জানো সুমিতা, প্রথমে আমার দৃষ্টি আকর্ষণ করে তোমার মুখ, তারপর কি সুন্দর কণ্ঠ। কুকুরটাকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। রজতের দয়ার টান নিয়ে আমি বেঁচে থাকবো না। তোমাকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো। আমি তোমাকে মেরে ফেলবো, শেষ করে দেবো। না,
সুমিতা দেবী, ভেবেছিলাম 7 দিনের মধ্যেই ফিরবো, কিন্তু এক ভালো অনিশ্চয়তার মধ্যে পড়েছি। একটা কাজের ভার নিয়ে এসেছি, সম্পূর্ণভাবে ইচ্ছে থেকে কন্ট্যাক্ট করে বেরোবো। হ্যালো, ট্রাঙ্ক। না না রজত, এই সব কিছুর জন্য তুমি দায়ী। কিসে তোমার ভালো হবে তা তুমি কোনোদিনই চাও না। হ্যালো, ইয়েস স্পিকিং। হ্যালো, অলোক বাবু বলুন। হ্যাঁ, সুমিতা এখানেই আছে, আর তার পক্ষে এখানে থাকাটা নিরাপদ মনে করেই সে আমার কাছে এসেছে। তার নিরাপত্তার দিকে আমাকে দেখতে হবে বই কি? না 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 না, সুমিতা কোনো মতেই ওখানে ফিরে যেতে পারে না। কিন্তু যে মেয়ে অবিবাহিতা, তোমার অনাত্মীয়া, তাকে বাড়িতে রাখলে ক্ষতি হতে পারে। তবে অনাত্মীয়কে কি করে আত্মীয় করা যায়, আশা করি সেই কথা আপনাকে বুঝিয়ে বলতে হবে না। প্রয়োজন হলে তুমি তাকে বিয়ে করবে? কথাটা সেরকম দাঁড়াচ্ছে না। হ্যালো, ট্রাঙ্ক। দেখুন, আমাকে ক্যালকাটা 454077 দিন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 454077। আছেন, প্লিজ। থ্যাংক ইউ। ভয় কি মা, তুমি এ বাড়ির লক্ষ্মী হবে। অনেকদিন থেকেই তার প্রয়োজন হয়েছে। রজত, আমি আজই সুমিতার বাবার সঙ্গে কথা বলবো। না বাবু, লাগুপুর থেকে টেলিফোন এসেছে। হ্যালো, বন্ধু? বন্ধু? হ্যাঁ, আবার বলছি বন্ধু। আর ভুল আমি করতে চাই না বন্ধু, বরং তার সংশোধন করতে চাই। কিরকম? অবশ্যই জানি আমার কথা তুমি বিশ্বাস করছো না, তবে যা সত্যি তা তো মেনে নিতেই হবে। তার মানে? তার মানে 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 আমি জানি সুমিতাকে আমি কখনোই পাবো না, কারণ সে তোমাকে ভালোবাসে আর তুমিও তাকে ভালোবাসো। আর এই ভালোবাসার যা স্বাভাবিক পরিণতি হয় তাতে আমার সাহায্য করা উচিত। কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা বিয়ে করে সুখী হও, আমি তাই চাই। তুমি আমার বন্ধু, তাই আজকের দিনে এই আমার একমাত্র কামনা। ভুল করে যে অপরাধ আমি করেছি তার প্রায়শ্চিত্ত যে আমাকে করতেই হবে বন্ধু। তাই বলছিলাম, আমার কাছে আসার তোমার সাহস আছে কি? নেই কেন? কিন্তু সেবার যে আমি তোমাকে হত্যা করতে গেছিলাম, তারপর
আমি যাব। আরে বাবা, এই তো খুব ভালো কথা। তো বন্ধু আজ আসছো তো, কখন কখন কখন? হ্যাঁ, আজ সম্ভব নয়, কাল সন্ধ্যেবেলা। ও কাল? আচ্ছা ঠিক আছে, কাল আমি তোমার জন্য লাইব্রেরি রুমে অপেক্ষা করবো। হ্যাঁ, তুমি লন ক্রস করে সোজা লাইব্রেরি রুমে চলে আসবে, আমি অপেক্ষা করবো কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ। না না রবি, তুমি যাবে না। চলো। কালে আগে দাদা বাবু। হ্যাঁ, পর্দাগুলো ভালো করে টেনে দে আর ফায়ার প্লেসে আগুন জ্বালা। আগে বললাম তো, পর্দাগুলো ভালোভাবে টেনে দে, ফায়ার প্লেসে আগুন জ্বালা, যা। মা, বলো। সুমিতা আমাকে না বলে চলে গেল, আমি ঠিক বুঝতে পারছি না, আমার কিরকম কিরকম লাগছে। মা, মা, কি? তোমাকে একটা কথা বলবো? কি বল? তুমি নিশ্চয়ই ঠিক করে ফেলেছো বিয়েতে তোমার পুত্রবধূকে কি গয়না দেবে? হ্যাঁ, সব ঠিক করেছি। আমি একটু দেখতে পারি? কেন? বারে, তোমার পছন্দই তো সব নয়, আমারও তো পছন্দ বলতে একটা জিনিস আছে। নিশ্চয়। আচ্ছা, আমাকে নিয়ে চল। সবই আমি সুমিতার জন্য রেখেছি। হ্যাঁ, এসো বন্ধু, এসো। আরে এসো এসো বন্ধু, আমি তোমার জন্যই ওয়েট করছিলাম। এসো, ভেতরে চলো। এসো, দেখবে, এসো দেখবে, এসো। কি ব্যাপার এত গয়না? সুমিতার জন্য। মানে মা সুমিতাকে দেওয়ার জন্য সব ঠিক করে রেখে দিয়েছিলেন। ভালো কথা, তোমাদের বিয়ের কথা কিন্তু মাকে বলেছি, মা তো শুনে একেবারে সানন্দে মেনে নিয়েছেন। মায়ের সঙ্গে একবার দেখা হবে? হ্যাঁ নিশ্চয়ই, মানে তবে আজ নয়, হ্যাঁ বিয়ের পর। বন্ধু, এগুলো কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। মানে 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 বিয়ের দিন সুমিতাকে গয়নাগুলো পরিয়ে দিও। বন্ধু, সুমিতা যেন কোনোদিন জানতে না পারে যে গয়নাগুলো আমি দিয়েছি।
অলোক বাবু, বিশ্বাস করো বন্ধু, বিশ্বাস করো, এই দেওয়াতে প্রেমিকের অভিমান নেই। আমি খুশি হয়ে দিচ্ছি। হ্যাঁ, এসো বন্ধু, ভালোভাবে দেখবে, এসো না, ভালোভাবে দেখো, তুলে দেখো। তোমার নিরাপত্তার জন্য আমি ওটা ওখানে রেখেছি। কোনো প্রয়োজন নেই। তবু আচ্ছা বন্ধু, এই গহনাগুলি তুমি নিয়ে যাও। হ্যাঁ বন্ধু, যে ভুল আমি করেছি তার কি কোনো ক্ষমা নেই? ভুল মানুষ মাত্রই করে, কিন্তু বন্ধু বন্ধু, তাহলে তুমি আজ রাতে আমাদের এখানে থেকে যাও। হ্যাঁ, তা হয় না। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে অবিশ্বাস করছো? তুমি আমাকে অবিশ্বাস করছো? দাদা বাবু কে? আমি কাউকে ডাকিনি, যা। বন্ধু, আমি জানি তুমি হয়তো আমায় অবিশ্বাস করো না, কিন্তু আজ রাত্রিরে তুমি এখানে থাকলে তুমি তো শান্তিতে থাকবে না। প্লিজ আমাকে বঞ্চিত করো না বন্ধু, তুমি না, নইলে আমি শান্তি পাবো না। প্লিজ। তুমি যখন আমার এখানে থাকবেই না, যাও। প্লিজ। গুড নাইট বন্ধু। গুড নাইট। গুড নাইট। দাদাবাবু, দাদাবাবু, কি হয়েছে? খুন হয়েছে। দাদাবাবু খুন হয়েছে? কি কোথায় আছো? দাদাবাবু খুন হয়েছে, দাদাবাবু খুন হয়েছে। রজত, আপনার নাম কি রজত চৌধুরী? হ্যাঁ। আপনার নামে ওয়ারেন্ট আছে। রাঘবপুরে অলোক রায়কে হত্যা করার অপরাধে আপনাকে গ্রেফতার করলাম। এ সত্যি নয়, এ সত্যি নয়, এ সত্যি নয়। তুমি কি বলতে চাও রজত সে কাজ করেনি? না না, সেই কাজ কখনোই করতে পারে না, সেই কাজ কখনোই করতে পারে না। তাকে আমি জানি, আমি তাকে চিনি। আদালতে সে কথা প্রমাণ হবে। সুমিতা, আমি তোমার কথা বিশ্বাস করি না, আমি তোমার কথা বিশ্বাস করি। এই বংশের পাগলামির জন্য একটা জীবন নষ্ট হয়ে গেছে, ওই একই কারণে আর একটা জীবন আমি কিছুদিন নষ্ট হতে দেবো না।
আপনি বিশ্বাস করুন, আমার স্বামী নির্দোষ। আপনি তাকে বাঁচান। তুমি শান্ত হও, শান্ত হও। আমি তোমাকে কথা দিচ্ছি, আই শ্যাল ট্রাই মাই লেভেল বেস্ট। আমি তোমার কেসটা টেক আপ করলাম, তোমার কিচ্ছু ভয় নেই, মা কিচ্ছু ভয় নেই, কিচ্ছু ভয় নেই। এটা ভাবা অসম্ভব নয় যে অলোক রায়ের জীবনের ওপর অন্য কারোর লক্ষ্য ছিল। এবং 23 নভেম্বর রজত চৌধুরী অলোক রায়ের কাছে আসাতে ঘটনাচক্রে সেই অজ্ঞাত হত্যাকারীর হীন ষড়যন্ত্র জালে জড়িয়ে পড়েছে। মাননীয় জুরি মহোদয়গণকে আমার এই অনুরোধ যে কে দোষী কে নির্দোষ বিচারের ক্ষেত্রে যদি 100 জন দোষী বিনা সাজায় মুক্তি পায়, তবুও একজন নির্দোষ ব্যক্তি যেন কোনো মতেই শাস্তি না পায়। যে আসামি রজত চৌধুরী রাঘবপুরে আসেন অলোক রায়কে হত্যা করবার সংকল্প নিয়ে। তার প্রধান উদ্দেশ্য অলোক রায়কে হত্যা করে নিজের ভবিষ্যৎ বিবাহিত জীবন নিষ্কণ্টক করা। অলোকবাবুর রিভলভার দিয়ে তাকেই হত্যা করে তার মৃতদেহের পাশে সেই রিভলভার ফেলে রেখে আসামি এইটাই প্রমাণ করতে চেয়েছিল যে অলোকবাবুর মৃত্যুর কারণ আত্মহত্যা। মহামান্য বিচারপতি মহাশয় এবং জুরি মহোদয়গণ, আপনারা এই মামলার আদ্যপান্ত শুনলেন। এখন আপনারা সিদ্ধান্ত করবেন যে আসামি দোষী না নির্দোষ। মাননীয় জুরি মহোদয়গণ, কোন সিদ্ধান্তে উপনীত হবার আগে শুধু দুটি কথা মনে রাখবেন। নিরপরাধী যেন সাজা না পায়, আর প্রকৃত অপরাধী যেন উপযুক্ত সাজা পায়। সাক্ষীদের জবানবন্দির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে দুটি। প্রথম, আসামি সকলের অলক্ষ্যে অলোক রায় লাইব্রেরি ঘরে ঢোকেন, তখন সে ঘরে অলোক রায় ছাড়া আর কেউ ছিল না। কিন্তু গহনার বাক্স হাতে আসামিকে পালিয়ে যেতে সাক্ষী বীরেন্দ্র চ্যাটার্জি দেখেন। দ্বিতীয়ত, যে রিভলভারের গুলিতে অলোক রায় নিহত হয়, সেই রিভলভারের ওপর আসামির হাতে ছাপ পাওয়া যায়। মাননীয় জুরি মহোদয়গণের সহিত একমত হইয়া অলোক রায়কে হত্যা করার অপরাধে আমি আসামি রজত চৌধুরীকে প্রাণদণ্ডে দণ্ডিত করিলাম। না 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 না। হ্যালো, লোকাল থানা থেকে বলছি। আপনি কে কথা বলছেন? আমি আমি আপনি কি রজত চৌধুরী কোনো নিকট আত্মীয়া? আগে হ্যাঁ। আপনি কি কথা বলছেন? কি বলছেন বলুন। কর্তব্যের খাতিরে জানাতে বাধ্য হচ্ছি, পরশু ভোর 5টায় রজত চৌধুরীর ফাঁসির দিন ধার্য করা হয়েছে। তার বাবা বা অন্য কোনো নিকট আত্মীয় কিংবা তার স্ত্রী যদি তার সঙ্গে দেখা করতে চান, তবে কাল সকালে রাঘবপুর জেলে রজত চৌধুরীর সঙ্গে দেখা করতে পারেন। হ্যালো 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 হ্যালো। কেমন আছিস তুমি? যে বেঁচে আছে শাস্তি তো তারই আরো বেশি। কাজে ভালো থাকার প্রশ্ন ওঠে না। সুমিতা, 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 সুমিতা। আমাকে বলবেন না যেতে। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না তার সঙ্গে দেখা করতে। সবই তো বুঝতে পারছি, কিন্তু সেও তো একটিবার তোমাকে দেখতে চাই। নাহলে জেল অথরিটিস বা খবর পাঠাবেন কেন? সে আমার কাছ থেকে জন্মের মতো চলে যাবে, তাই দু চোখ ভরে দেখবো। আমি কিছুতেই পারবো না, আমি কিছুতেই পারবো না। আপনার স্ত্রী দেখা করতে এসেছে।
কেমন আছে? ভাগ্যের উপর কারো হাত কিন্তু তুমি চলে গেলে আমি কি না থাকবো? আমি পারবো না। যেখানেই থাকেন কেন আমি তোমার। আমি জানি তুমি চলে যাবে, ওরা তোমাকে জোর করে আমার কাছ থেকে কেড়ে নেবে, কিন্তু আমি তোমাকে বলে রাখছি, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া আমি কিছুতে বাঁচতে পারবো না। আমিও যাবো, আমিও তোমার সঙ্গে। সময় হয়ে গেছে। ওই আসুন। আমি বলছি রজত চৌধুরী নির্দোষ, সে অলোক রায়কে কিছুতেই খুন করে। আমি তো আপনাকে সব কথা খুলে বলেছি, কিন্তু এত বড় একটা মামলার বিচারের সময় আপনি ছিলেন কোথায়? আনফরচুনেটলি আমি সে সময় বিদেশে গিয়েছিলাম। গতকাল ফিরে এসে এই কেসের রায় সম্বন্ধে শুনি, তারপরে এই পুরনো কাগজ দেখে আমি ছুটে আপনার কাছে এসেছি। কিন্তু সাক্ষী, সাবুত, প্রমাণপত্র, জুরি, জজ সবাই ভুল করলো। না 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 না, এই কেমন করে সম্ভব হয়? মিস্টার সুপারিনটেন্ডেন্ট, ক্ষেত্র বিশেষে এটা কিছু অস্বাভাবিক নয়। এমন দৃষ্টান্ত আছে যেখানে নির্দোষী ও দোষী সাব্যস্ত হয়েছে, কিন্তু আপনার ওই কথার সপক্ষে তেমন কোনো প্রমাণ তো আপনি দিতে পারছেন না। প্রমাণ আছে মিস্টার সুপারিনটেন্ডেন্ট, প্রমাণ আছে, আর আমি সেটাকে জোগাড় করবো। কিন্তু তার আগে যদি রজত চৌধুরীর ফাঁসি হয়ে যায়, তাহলে সে প্রমাণ জোগাড় করার সার্থকতা কোথায়? ডাক্তারবাবু, আপনি বিশ্বাস করুন, আমার স্বামী নির্দোষ। আপনি বাঁচান ডাক্তারবাবু। স্থির মা, স্থির হও। আমিও জানি তোমার স্বামী নির্দোষ। আজ আদালত সার্কামস্টান্সিয়াল এভিডেন্সের উপর বেস করে তাকে দোষী সাব্যস্ত করলে আমার বিশ্বাস সে নির্দোষ। মিস্টার সুপারিনটেন্ডেন্ট, দেখুন, এই মেয়েটি আজ তার সব কিছু হারাতে বসেছে। এর মুখের পানে তাকিয়ে একবার আমাকে রজত চৌধুরীর সঙ্গে দেখা করতে দিন। দেখুন, এভাবে চেঁচালে তো কোনো ফল হবে না, আর শুধু অনুমানের উপর নির্ভর করেও তো আর নির্দোষিতা প্রমাণ করা যায় না। আপনি আমাকে যে করতে পারেন, তাহলে হয়তো সব ঠিক হবে। সিজ্জাত ছুটিতে রয়েছে, তাই এই ব্যাপারে আপনার কাছে আসা। জেল সুপারিনটেন্ডেন্ট ঠিক কথাই বলেছে। এভিডেন্স, প্রপার এভিডেন্স নিয়ে আসতে পারলে তবেই কাল কিছু বন্ধ হতে পারলে তবেই কাল কিছু বন্ধ হতে পারে। কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে দোষীকে সাজা পেতেই হবে। সেখানে কর্তব্যের আহ্বানে নিষ্ঠুর হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি নিরুপায়। সবাই নিরুপায়। বিনা দোষে আমার স্বামীর ফাঁসি হয়ে যাবে, আর তার কোনো প্রতিকার নেই। আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু আইনের বন্ধনে আমার হাত পা বাঁধা। আইনের দড়ি আমার গলায় পরিয়ে দিতে আমি তো কোনো দোষ করিনি, তবে কেন আমি আমার স্বামীর সঙ্গে মরতে পাবো না? আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। তুমি কেন এসেছো? তোমার আশা এখনো পূর্ণ হয়নি? তুমি কি চাও? তোমাকে বিবাহের পূর্বে যে নামে ডেকেছি, আজ আবার সেই নামে ডাকছি। আমার চোখে তুমি সেদিনের সুমঙ্গলাই আছো। এই কথা মনে না হলে তোমার কাছে আজ এইভাবে আসবো কেন? জীবনে অনেক দুর্যোগ কাটিয়েছ, কিন্তু আজ যে দুর্যোগ ডেকে আনছো তা তুমি সইতে পারবে না। অলোক নেই, এর চেয়ে বড় দুর্যোগ। তুমি তো শুধু অলোকের মা নও, তুমি যে সকলের মা। কিন্তু প্রতিশোধের আকাঙ্ক্ষায় যে নির্দোষী, তার জীবন যদি তুমি নষ্ট করে দাও, তাহলে এর চেয়ে বড় মানসিক দুর্যোগ তোমার জীবনে আর কিছুই হতে পারে না।
তুমি, আমি আর জীবনের প্রাণ থেকে। কিন্তু ওদের তো এখনো শুরুই হয়নি। ওদের শুভেচ্ছা নিয়েই তো আমরা যেতে চাই। তাই তো তোমার কাছে আমার আশা। আমায় কি করতে হবে বলো? ডক্টর সেন, একে বলো। তিনি আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যা করেছিলেন? কারণ? কারণ অভিমান। আচ্ছা আচ্ছা, দেখুন মিসেস রয়, অলোক মারা যাবার ঠিক পূর্ব মুহূর্তে কি করছিল আপনার কিছু জানা আছে? জানি না। আচ্ছা, সে কোন ঘরে বসে লেখাপড়া করতো? বোধহয় নিচে। আপনাকে এইসব জিজ্ঞেস করছি, তার একটা কারণ আছে। তার আমার কাছে যখন স্যানিটোরিয়ামে ছিল, তার একটা ডায়েরি লেখা অভ্যেস ছিল, বুঝেছেন? আর সে ডায়েরিটা লিখতো ভারী অদ্ভুত ভাবে। পরের দিন যা সে করবে সেটা আগের দিন লিখে রাখতো। আমি ডায়েরি সঙ্গে এনেছি আপনাকে দেখাবো বলে। এই দেখুন, এই দেখুন তার হাতের লেখা। আগে হ্যাঁ শুনুন, এই 23শে ফেব্রুয়ারি লিখছে, কাল ডাক্তারকে মারবো। 24শে ফেব্রুয়ারি, না লোকটা মন্দ না, এখানকার কম্পাউন্ডে কাল বেড়াবার সময় পালাতে চেষ্টা করবে। মা, অলোক শুধু আমার পেশেন্ট ছিল না, আমি তাকে যথেষ্ট ভালোবাসতাম। আমার মনে যদি এতটুকু সন্দেহ, তাহলে এইভাবে আমি আপনার কাছে ছুটে আসতাম না, এভাবে আপনাকে প্রশ্ন করে জ্বালাতন করতাম না। আপনি একটু ভালো করে ভেবে দেখুন, কোথাও কি কিচ্ছু লেখা নেই? ডাক্তারবাবু, দাদাবাবু সেদিন রাত্রে কি যেন লিখছিলেন। কোথায়? নিচে লাইব্রেরি ঘরে। সুমিতাকে রজত বিয়ে করবে এই অসহ্য, রজতের স্ত্রী হয়ে সুমিতা সুখে ঘর সংসার করবে, এর আমি কিছুতেই ভাবতে পারছি না। আমি কোনো মতেই হার স্বীকার করবো না। এর আগে কতবার কত কারণ নিয়ে নিজেকে শেষ করার কথা ভেবেছি, কিন্তু এত বড় দুঃসহ ঘটনা জীবনে কখনো আসেনি। তাই এবারে নিজেকে শেষ করবো, আর এমন ভাবে এই পৃথিবী থেকে বিদায় নেবো যে তার জন্য দায়ী হবে রজত। শুধু আমি সুমিতাকে হারাবো না, সেও তাকে হারাবে। রজতের নির্দোষিতার একমাত্র প্রমাণ চালিয়ে দিচ্ছি। না না, দিন ওটা আমাকে দিন। দিয়ে দেব। এতদিন ধরে এই সুযোগের অপেক্ষায় আমি ছিলাম। যত অন্যায় আমার উপর করা হয়েছে তার প্রতিশোধ আমি নেব। রজতকে মরতে হবে, আর তার নির্দোষিতার প্রমাণ তোমার চোখের সামনে আগুনে পুড়ে ছাই। এই প্রমাণের উপর নির্ভর করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যদি জেল সুপারিনটেন্ডেন্টকে একটা ফোন করেন, তাহলে কালকের মতো ফাঁসিটা বন্ধ করা। হ্যাঁ, কোথায় গেছেন? তিনি আজ দুপুর বেলায় পুলিশ সাহেবের সঙ্গে দেবীপুরে তদন্তে গেছে। দেবীপুর? সে তো এখান থেকে প্রায় 30 মাইল। হ্যাঁ হ্যাঁ, তবে আজ সন্ধ্যাবেলায় তার ফেরার কথা। সন্ধ্যাবেলা কি? আর তো মাঝে মাত্র 13 ঘন্টা সময় বাকি। তাহলে চলুন দেবীপুরই যাই। হ্যাঁ তাই চলুন, তাই চলুন। থ্যাংক ইউ ভেরি মাচ।
वाशांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरः पराणि तथा शरीराणि विहाय जीर्णान्यनानि संयाति नवानि देहि। रेड कवर मैसेज। रेड कवर मैसेज? यस सर। देखिए আসামিকে নামিয়ে নিয়ে জোর খবর, জোর খবর, রাঘবপুর খুনের মামলার অভাবনীয় পরিণতি, অলোক রায়ের আত্মহত্যা, চাঞ্চল্যকর প্রমাণ উদ্ধার। জোর খবর, জোর খবর, রাঘবপুর খুনের মামলার অভাবনীয় পরিণতি। জোর খবর, জোর খবর, রাঘবপুর খুনের মামলা মহামান্য রাজ্যপাল কর্তৃক রজত চৌধুরীকে বিনা শর্তে মুক্তিদান। জোর খবর, জোর খবর। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।